নমস্কার, দ্য নিউজ কাউন্টার আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ইলেকশন কমিশনের একটি নজিরবিহীন টুইটকে কেন্দ্র করে আমাদের জাতীয় স্তরের রাজনৈতিক মহলেও রীতিমতো শোরগোল শুরু হয়েছে এবং সেটা স্বাভাবিক। কারণ ভারতবর্ষের নির্বাচন কমিশন এই প্রথম, ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে তো বটেই, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তাকে চিহ্নিত করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে এবং ইলেকশন কমিশনের অফিসিয়াল যে টুইট পেজ সেখানে তারা বলেছে এবারের ভোটে বুথ দখল, ছাপ্পা, গাজুয়ারি, ভয় প্রদর্শন ইত্যাদি কোনো কিছুই হবে না। এখন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলা বা কোনো কড়া কথা বলা, এটা তো নির্বাচন কমিশনের কাছে অভিপ্রেত, কিন্তু যেটা অভিনব বিষয়, ইলেকশন কমিশন এই কথাগুলো বলার সঙ্গে উপরে একটা লাইনে শিরোনাম জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে স্ট্রেট টক টু তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তারা একটি রাজনৈতিক দলকে সিঙ্গল আউট করে এই হুঁশিয়ারিটা দিয়েছে। ইমপ্লিকেশনটা হচ্ছে এটাই যে আপনারা এই কাজগুলো করেন কিন্তু এবার আর করতে পারবেন না। এখন এ ব্যাপারে কোনো সন্দেহ বা দ্বিমত নেই, নির্বাচন কমিশন এটা করতে পারেন না। কারণ আমাদের সাংবিধানিক যে কনভেনশন, তার যা চলন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তত এখন অবধি খাতায় কলমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, মানে এই একটা সংসদীয় কাঠামোর মধ্যে যেটুকু নিরপেক্ষতার আবরণ থাকে সেটুকু বজায় রাখা, ধরে রাখা তার নৈতিক দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে। কেউ কেউ এরকম একটা ব্যাখ্যা দিচ্ছেন যে জ্ঞানেশ কুমারের সঙ্গে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ এবং আরও দুজন তারা প্রতিনিধিরা গেছিলেন এবং সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে তাদের খুব উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ডেরেক ওব্রায়েন নাকি জ্ঞানেশ কুমারকে তার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনার জন্য নোটিশ জমা দেওয়া হয়েছিল সেই প্রসঙ্গ উত্থাপন করে আমাদের চলতি কথায় যাকে খোঁটা দেয়া বলে, সেই রকম একটা উপস্থাপনা তৈরি করেন এবং তারপরে জ্ঞানেশ কুমার তাদেরকে খুব রেগে গিয়ে বলেন যে গেট লস্ট। আর এরপরেই নাকি একটা উত্তপ্ত মুহূর্তের তুঙ্গ মুহূর্ত হিসেবে এই ধরনের একটি টুইট নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে, যেখানে সরাসরি কার্যত তৃণমূল কংগ্রেসকে এই যা যা বিভিন্ন অপকীর্তিগুলোর কথা বলা হয়েছে সেগুলোর জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে, প্রচ্ছন্নভাবে নয়, পরিষ্কারভাবে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, বলা হয়েছে স্ট্রেট টক টু তৃণমূল কংগ্রেস। এখন দেখুন, বিষয় হচ্ছে একটা পরিষ্কার। কেউ কেউ বলতে পারেন যে না, তৃণমূল কংগ্রেস তো এগুলো করেই থাকে। আমরা যদি এটা ধরেও নিই যে হ্যাঁ, এই যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমাদের রাজ্যের শাসক দল করে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি সেটা সত্যিও হয় তাহলেও নির্বাচন কমিশন কোনোভাবে একটি দলকে নির্দিষ্টভাবে সিঙ্গল আউট করে তার বিরুদ্ধে হুঁশিয়ারি বা চেতাবনী দিচ্ছেন। এটা আমাদের নির্বাচন পরিচালনার যে গণতান্ত্রিক ঐতিহ্য এখন অবধি টিকে আছে, আমাদের এই উপমহাদেশে যেটা এখন অবধি অনেক দেশের কাছে দৃষ্টান্ত, তার অজস্র সীমাবদ্ধতা এবং খামতি সত্ত্বেও তার ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যতিক্রম এবং এটা প্রত্যাশিত, অভিপ্রেত কোনোটাই নয়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ ইতিমধ্যে সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং ব্যক্তিত্ব, অখিলেশ যাদব থেকে এম.কে. স্ট্যালিন পর্যন্ত, যোগেন্দ্র যাদবের মতো সাংবাদিক টার্ন রাজনীতিবিদ টার্ন
সোফোলজিস্ট তারা অবধি এটার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এর পিছনে আরও একটা গভীর রসায়ন লুকিয়ে আছে। আমি মোটামুটি ৭৭ সাল থেকে নির্বাচন দেখছি। সক্রিয় সাংবাদিকতায় আসবার পর নির্বাচন দেখেছি ৮৭ পর থেকে। এই প্রথম কোনো নির্বাচন কমিশনকে আমি দেখলাম যিনি খোলাখুলি কেন্দ্রে ক্ষমতাসীন একটি শাসক দলের এজেন্ডা কার্যকরী করতে নেমে পড়েছেন। এবং যা যা আপনারা দেখছেন, সংখ্যালঘু ভোটারদের গায়ের জোরে বাদ দেয়া, মহিলাদের বেশি বেশি করে সংখ্যায় বাদ দেয়া, দলিতদের বেশি বেশি সংখ্যায় বাদ দেয়া, আপনি যদি মুহূর্তের জন্য এটা ভাবনাটা স্থগিত রাখেন যে এই কাজগুলো নির্বাচন কমিশন করছে, আপনারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন যে সংঘ পরিবারের যে আইডিওলজি, সংখ্যালঘু বিরোধিতা, দলিত বিরোধিতা, মহিলা বিরোধিতা, সেগুলোরই কিন্তু একটা বাস্তব এক্সিকিউশন করছে। হ্যাপেন টু বি এটা যারা করছে তাদের গায়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের জব্বা চাপানো আছে এবং আপাত নিরপেক্ষতা তাদের কাছ থেকে প্রত্যাশিত। কিন্তু নির্বাচন কমিশনের এই যে টুইট করাটা, তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করাটা, এটার পিছনে আরও একটু গভীর রাজনীতি আছে। সেই গভীর রাজনীতিটা হচ্ছে এটাই, এই মুহূর্তে বিজেপির এই রাজ্যে যেটা দরকার, বিরোধী পক্ষে একমাত্র তারাই আছেন এই ছবিটা সামনে আনা, সামনে ধরে রাখা। কারণ সামগ্রিকভাবে গোটা দেশ শাসনের ক্ষেত্রে শাসক হিসেবে অথবা আমাদের রাজ্যে বিরোধী হিসেবে এমন কোনো স্বীকৃতি বা ভালো কাজের নজির তাদের নয় যার উপর দাঁড়িয়ে তারা ভোট চাইতে পারে। দ্বিতীয়ত, যে আশঙ্কাটা ইতিমধ্যে আমাদের রাজ্যের শাসক দলের পাশাপাশি বিজেপি শিবিরেও পৌঁছে গেছে, যে 2021 সালে বাম এবং কংগ্রেসরা যেভাবে পর্যদুস্ত হয়েছিল, এই 2026 নির্বাচনের আগে অল্প পরিমাণে হলেও তারা জমিটা কিছুটা পরিমাণে উদ্ধার করতে সমর্থ হচ্ছে। কতটা উদ্ধার করতে তারা শেষ অবধি পারবেন, যেটুকু উদ্ধার করতে পেরেছেন ভোটের দিন বুথে তার কতটা প্রতিফলন ঘটাতে পারবেন, এগুলো কোনোটাই 4 মের ফলাফল পরিষ্কার প্রকাশিত হওয়ার আগে বলা যাবে না। কারণ খুব দ্রুত ঘটনা আরও ঘটবে, এটা দেখাই যাচ্ছে। এই জায়গা থেকে নির্বাচন কমিশনের এই টুইটটা খুব ভেবেচিন্তে করা আমার মনে হয়, যেখানে একটা পরিষ্কার বার্তা দেয়া হচ্ছে যে এই নির্বাচন কমিশন যার এজেন্ডার সঙ্গে বিজেপির এজেন্ডার সাযুজ্য রয়েছে, তারা তৃণমূল কংগ্রেসকে দেখে নিতে চাইছে। এই বার্তাটা দেওয়ার দরকার পড়ছে এই কারণে, এর আগে বিজেপি এখানে মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরোধিতা করবার প্রকল্প যতটা না নিয়েছে, তার থেকে 1000 গুণ বেশি নিয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে শাসক দলকে ভয় দেখানোর চেষ্টা এবং মানুষের কাছে এইটা একটা ইমেজ তুলে ধরবার চেষ্টা। এই বিজেপি একমাত্র রাজ্যের এই ভ্রষ্টাচারী শাসককে দমন করবার পক্ষে সবথেকে সংগঠিত শক্তি। আমরাই বিরোধী, কারণ আমাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে এবং বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি আছে। দর্শকদের হয়তো মনে থাকবে যে শুভেন্দু অধিকারী একটা সময় নিয়ম করে তারিখ দিতেন যে এই তারিখের মধ্যে ভাইপো জেলে যাবে। ভোট এসে গেছে, কিন্তু সেই তারিখ আর এসে পৌঁছয়নি। আপনারা জানেন যে অভয়া মামলা সিবিআইকে দেওয়া হয়েছিল। সেই মামলা যে চার্জশিট পেশ করেছে তার সঙ্গে কলকাতা পুলিশ যে অভিযোগ দায়ের করেছিল, তার মধ্যে খুব একটা কোনো ইতর বিশেষ নেই। সুপ্রিম কোর্ট বলেছিল সারদা চিটফান্ডের ঘটনা লার্জার কনস্পিরেসি। সেই সুদীপ্ত সেন শেষ যে পর্যন্ত মামলাটা তার বিরুদ্ধে ঝুলেছিল, সেখানেও হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেলেন
যে সমস্ত মূল মামলা প্রতারণার অপরাধমূলক ষড়যন্ত্রের 13 বছর কেটে গেছে, আর 1 বছর হলে রামচন্দ্রের বনবাস শেষ হয়ে যায়, কেন্দ্রীয় এজেন্সি পরিক্রমশালী সিবিআই কিন্তু সেটা কোথাও একটা কেসও প্রমাণ করতে পারেননি। তো স্বাভাবিকভাবে জনমানসে প্রশ্ন উঠছিল যে পিসি ভাইপো জেলে যাবে, এই যে স্লোগান শুভেন্দু ছিল, দিলীপ ঘোষদের যে হুঙ্কার ছিল, তার শেষ পরিণতি কি হলো। এখন আপনার রাজনীতিটা যদি পুরো ইডি, সিবিআই, এনআইএ নির্ভর হয়, তাহলে পরে তাদের ব্যর্থতার দায় স্বাভাবিকভাবে আপনার উপর এসে পড়বে, কারণ আপনি তাদের কৃতিত্বটাকে ক্লেম করতে গেছিলেন নাক বাড়িয়ে। পাশাপাশি যেটা সমস্যা, যে মানুষের মধ্যে এই সেটিংয়ের যে প্রচার, পিসি ভাইপো জেলের ভাত খাবে, সেটা যে মিথ্যে বাগাড়ম্বর, সেটা সামনে আসতে শুরু করেছে। এই রকম একটা পরিস্থিতিতে বিরোধী পক্ষে মূল কন্টেন্ডার হিসেবে বিজেপির অবস্থান ধরে রাখবার জন্য, আপনারা জানেন যে শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু অর্জুনের রথের সারথি ছিলেন বটে। তেমনি আজকে নির্বাচন কমিশনকে আমরা দেখছি যে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা আওয়াজ তুলে এরম একটা স্ট্যান্ড ধরে রাখার চেষ্টা করছে যে না, বিজেপিকে যে প্রশ্রয় দিয়ে থাকে সাংগঠনিক কেন্দ্রীয় এজেন্সি এবং অন্যান্য প্রতিষ্ঠান, তারা আসলে কিন্তু তৃণমূলকে কোনো ছাড় দিতে রাজি না। তার প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশনের এই হুঙ্কার। এবং সেটা মূলত যে বাইনারির কথা আমরা বারে বারে বলেছি, যে একটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। কারণ এই বাইনারি যদি ভেঙে যায়, তাহলে পরে হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু, মন্দির মসজিদ, মসজিদ মন্দির, এর বাইরে মানুষের যে সমস্ত ইস্যু আছে, যে সমস্ত ইস্যু তাদের জীবন যন্ত্রণার ইস্যু, রোজগার বেঁচে থাকার লড়াইয়ের ইস্যু, রুটি রুজির ইস্যু, সেগুলো কিন্তু সারফেসে আসবে। সুতরাং বাইনারিকে টিকিয়ে রাখা, যে 1% মানুষের হাতে দেশে 74% সম্পদ চলে গেছে, সেই লুটেরাদের যারা এখানকার স্টেক হোল্ডার রয়েছেন আর যারা আঞ্চলিক লুটেরা রয়েছেন, তাদের পক্ষে খুব জরুরি। আমার নিজের মনে হয় যে নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে লঙ্ঘন করে রাজ্যের এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসকে যে হুঙ্কার দিয়েছে, তার পিছনে এই জটিল অঙ্ক কাজ করছে। TheNewsCounter.is আমার প্রতিবেদন আজ এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা ইচ্ছে করলে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের ঋদ্ধ করে। আপনারা যদি চান, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেল TheNewsCounter.is, এটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য কোনো বাড়তি পয়সা খরচ হয় না। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।